জীবন প্রস্তর সায়ন্তনী প্রচণ্ড। গতকালকে পার্ট ১ শেষ করেছি, আজকে পার্ট ২ থেকে শুরু করছি। শেষ পর্যন্ত বানগড় ফোর্ট, ইউ মিন আলওয়ার, রাজস্থানের বানগড়। নো ওয়ে, তুই আর কোনো জায়গা পেলি না? সুজনের প্রস্তাবটা শুনে ওর সঙ্গীতের প্রাথমিক অভিব্যক্তি এটাই ছিল। দেবযানী তো প্রায় লম্ফ মেরে উঠে বলেছিল, জাস্ট ফরগেট ইট। তোর ধারণা আছে তুই ঠিক কি করতে চাইছিস? রাতের বেলা বানগড় ফোর্টে ঢুকে মূর্তি ভেঙে নিয়ে আসতে হবে? হালুয়া ফুরি নাকি আমি এই প্রজেক্টে নেই? সুজন ওর দিকে নিস্পৃহ দৃষ্টিতে তাকিয়েছিল। সে জানত দেবযানী শুরুতেই চেঁচামেচি জুড়ে দেবে। প্রত্যেকটা কন্ট্রাক্টর শুরুতেই ও এরকম তা না 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 করে, কিন্তু টাকার অঙ্কটা শুনলে কিছুক্ষণের মধ্যেই রাজি হয়ে যায় সুজন। তাই একটুও উত্তেজিত না হয়ে বলল, কি করব বল? কাজটা তো দিনের আলোই করা সম্ভব নয়। তাছাড়া এরকম অনেক ফোর্টে, অনেক মন্দিরে আমরা গভীর রাতে ঢুকে কাজ করিনি কি? সুরেশ বেশি কথা বলা মানুষ নয়। সে একটা কিং সাইজ সিগারেট ধরিয়ে বলল, করেছি, কিন্তু বানগড় ফোর্টের ব্যাপারটা আলাদা। এক্স্যাক্টলি। দেবযানী চোখ গোল গোল করছে। তুই এমন একটা জায়গার কথা বলছিস যেটা ইন্টারন্যাশনালি কুখ্যাত। শুধু ভারতের নয়, গোটা বিশ্বের অন্যতম অভিশপ্ত জায়গা। ইন্টারনেটে সার্চ করে দেখ, ওয়ার্ল্ডের মোস্ট হন্টেড প্লেসের তালিকায় প্রথম 5টার মধ্যে বানগড় ফোর্টের নাম আসবে। আর তুই কিনা সেই জায়গায় গিয়ে মূর্তি কাটার কথা ভাবছিস, তাও আবার রাতে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওখানে বিরাট নোটিশ বোর্ড টাঙিয়ে রেখেছে, সূর্যাস্ত থেকে সূর্যোদয় অবধি কেউ ওখানে ঢুকতে পারে না। গেটে একটা মস্ত তালা ঝুলে। কোনো নাইট গার্ডও নেই, ওখানে থাকতে চায় না। আজ পর্যন্ত যারা ওখানে রাতে ঢুকেছে বেশিরভাগ লোকই ফেরেনি। আশেপাশের গ্রামগুলোর লোকেরা ভুলেও সন্ধ্যার পর বানগড়ের ছায়াও মারায় না। এমনকি বিশ্ববিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর ইথান উইলসনের অভিজ্ঞতা পড়েছিস? ভাইরাল হয়ে গিয়েছে তার লেখাটা। দিস ইজ নট এ ম্যাটার অব জোক সুজন। বানগড় ফোর্ট এমনি এমনি আন্তর্জাতিকভাবে কুখ্যাত হয়নি। ওটা আপাতমস্তক একটা ভৌতিক জায়গা। আই নো। সুজন হাসল। বানগড় যে অভিশপ্ত ও হান্টেড সেটা পৃথিবীর সবাই জানে, কিন্তু ডেঞ্জারাস বলেই তার দামটাও ইন্টারন্যাশনাল মার্কেটে আকাশ ছোঁয়াও। বানগড়ের একটা মূর্তি আন্তর্জাতিক বাজারে কিরকম শোরগোল ফেলে দেবে তার ধারণা আছে তাদের? মিস্টার ওপনেরও বানগড়ের হিস্ট্রি জানেন। ক্রেডিট গোজ টু ইথন। এবং সেজন্যই তিনি যে টাকাটা দেবেন তাতে আমরা কেন আমাদের পরবর্তী 14 পুরুষ ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে বিরিয়ানি পোলাও খেতে পারব। দেবযানী হাত তুলে দেয়। দেখ ভাই, বেঁচে থাকলে তো তবেই তো বিরিয়ানি পোলাও খাবো, আমি নেই। সুরেশ এক মুখ ধোঁয়া ছেড়ে বলল, তাছাড়া বানগড়ের মূর্তি কোথায়? ওটা পুরোটাই তো ভেঙে চড়ে গিয়েছে। সেটার কারণও অবশ্য কেউ জানে না। অত বড় দুর্ঘটনা কি করে এক রাতের মধ্যে পুরোপুরি ধ্বংস হয়ে গেল? ভিতরে লোকগুলো বা
কোথায় গেল? আজ পর্যন্ত কেউ সেটা বলতে পারে। গোটা ব্যাপারটাই মিস্টিরিয়াস। আর এই ওই ধ্বংসস্তূপের ভিতরে তুই মূর্তি কোথায় পাবি? সুজন হেসে পড়ল। সে রিচার্জ না করে কোনো কথা বলে না। মৃদু হেসে বলল, মূর্তি আছে। বানগর ফোর্টটা এক রাতের মধ্যে ধ্বংস হয়ে গেছিল ঠিকই, কিন্তু কোনো অজ্ঞাত কারণে ফোর্টের ভিতরে মন্দিরগুলো গায়ে সামান্য আঁচড়ও পড়েনি। মন্দিরগুলো এখনো অক্ষত অবস্থায় রয়েছে, আর ভিতরে বিগ্রহ নেই ঠিকই, তবে মন্দিরের দেয়ালে খোদাই করা আছে সব অসাধারণ মূর্তি। বিশেষ করে পুরনো গোপীনাথ মন্দিরের দেয়ালে অপূর্ব সব যক্ষিণী মূর্তি, নানা দেবীও ও দেবতার মূর্তিতে ভরা। সবাই বলে যক্ষিণী মূর্তিগুলো সব তৎকালীন সুন্দরী নর্তকীদের মডেলে করা তৈরি হয়েছিল। আর তাদের মধ্যে প্রধান ও সবচেয়ে বড় যে দেব মূর্তিটি, সেটি নাকি বানগড়ের কিংবদন্তি সুন্দরী রাজকন্যা রত্নাবতীর আদলে তৈরি। বানগড়ের অভিশপ্ত হওয়ার পেছনে গল্পে যে আসল নায়িকা, সে রত্নাবতী ওই মূর্তিটা কাটতে পারলে কি হবে ভাবতে পারছিস? সুরেশের ভুরু কুঁচকে যায়। রাজকন্যা রত্নাবতীর গল্পটা সে জানে। রাজকন্যার দাসী যখন বাজারে সুগন্ধি তেল কিনতে যায়, এক দুষ্টু তান্ত্রিক সিংহা ছলে বলে কৌশলে সে তেলকে মন্ত্রপুত করে দেয়। কিন্তু রত্নাবতী নিজেও তন্ত্র চর্চা করতেন, চক্রান্তটা বুঝতে পারেন এবং সেই তেল একটি বিরাট পাথরের উপর ঢেলে দেন। সঙ্গে সঙ্গে সে পাথর ছুটে যায় সিঙ্গিয়ায় দিকে। তান্ত্রিক সেই পাথরের নিচে চাপা পড়ে মারা গিয়েছিল, কিন্তু মারা যাওয়ার আগেই অভিশাপ দিয়ে গিয়েছে যে এই নগর ধ্বংস হবে। পদযাত্রী তান্ত্রিকের অভিশাপে নাকি বানগড় রাতারাতি ধ্বংস হয়ে যায়। সুজনের কথা সম্পূর্ণ যুক্তিযুক্ত। ওরা জানে কাজটা নিষিদ্ধ এবং আইনত দণ্ডনীয় করা, কিন্তু তা সত্ত্বেও এটাই ওদের পেশা। আসলে ওরা ভ্যান্ডালস, আর যে কাজটা করে তাকে বলে ভ্যান্ডালিজম। কোনো শিল্পী কার্তিক ধ্বংস করে দেওয়া অনৈতিক কাজ ধরা পড়লে থেকে ক্রুরতম সাজা হবে। তবু পেটের দায়ে প্রচণ্ড ঝুঁকি নিয়ে প্রাচীন মন্দিরের গা থেকে কেটে নিয়ে আসে অপূর্ব সব প্রাচীন মূর্তি। ওরা সে কাজে রীতিমতো এক্সপার্ট। মাখন তলের মতো পাথরের দেয়ালের গা থেকে একদম অবিকৃতভাবে মূর্তি কেটে নেয়। বিদেশের বাজারে যে সেসব কোটি কোটি টাকায় বিক্রি হয়, আর ওদের এই কাজে সাহায্য করে মিস্টার জেমস ও কোনর। উনি ওদের প্রজেক্ট দেন, যেমন এবার বানগড়ের কাজটা দিয়েছেন। সুজন যা বলছে তা মিথ্যে নয়। অভিশপ্ত বানগড়ের ইতিহাসে রাজকন্যা রত্নাবতী মৃত। তার মূর্তির দাম যা হবে সেটা ওরা স্বপ্নেও ভাবতে পারে না। তা সত্ত্বেও এবারের প্রজেক্টটা ঠিক ভালো লাগছে না সুরেশের। এতদিন ধরে ওরা ওই মন্দির বা গুস্পা থেকে মূর্তি এনেছে, সেক্ষেত্রেও ঝুঁকি ছিল, কিন্তু বানগড় সম্পর্কে যা শুনেছে তাতে দিনের বেলাতে সেখানে ঢুকতে ভয় লাগে, রাতের ঢোকা তো দূর। সে আস্তে আস্তে বলে, তুই যাই বলিস, এবার রিস্ক ফ্যাক্টর অনেক বেশি। রিস্ক ফ্যাক্টর বেশি বলেই তো টাকাটাও কয়েক গুণ বেশি। সুজন না ছোড়ো বান্দা। তাছাড়া ওই অভিশপ্ত হওয়ার বদনাম থাকার ফলে দুর্গের ত্রিসীমানায় রাতে কেউ আসবে না। পাহারাদারও সন্দেহ না হতে কেটে পড়ে। পুরো ফাঁকা মাঠ, আমাদের বাধা দেওয়ার কেউ নেই। সত্যি কি কেউ নেই? সুরেশ
অন্যমনস্ক বলে, সুজন, ওখানে কিছু তো আছে, সামথিং মিস্টিরিয়াস, যার কোনো ব্যাখ্যা নেই। তাছাড়া কারণ যাই হোক, ভূমিকম্প, তান্ত্রিকের অভিশাপ বা মোগল আক্রমণের, যেখানে রাজপ্রাসাদ, দোকানপাট, রাস্তাঘাট এসব এক রাতের মধ্যেই ধ্বংস হয়ে গেল, সেখানে মন্দির কিছুই হলো না। ব্যাপারটা অস্বাভাবিক না? তাছাড়া ইথান ওয়েলসনের লেখাটা পড়েছিস? উনি কিন্তু স্পষ্ট বলেছিলেন মন্দিরের মধ্যে নেগেটিভ এনার্জি সবচেয়ে বেশি মাত্রায় আছে। বিশ্বাস করবি কি না জানি না, দেবযানী ফিসফিস করে বলে, কিন্তু অনেকেই বলে যে বানভূতদের মন্দিরের পাথর নাকি জীবন্ত আর নিজেরাই নিজেদের ঠিক করে নিয়েছিল, যার জন্য ওই শতাব্দী প্রাচীন মন্দির ভূমি আজ এক ছিল ধরেনি। নিজেরাই নিজেদের রিকনস্ট্রাকশন পারে, কোনোভাবে ভেঙে গেলে বা ফাটল ধরলে নিজেই সেসব সারিয়ে তোলে। শুনে সুজনেরও দেহে মুহূর্তের মধ্যে একটা হিমেল স্রোত বয়ে গেল, কিন্তু সেটা কাটিয়ে উঠে সে সজোরে হেসে বলল, জীবনদের কিভাবে এক পাথরের দেয়াল নিজেকে নিজে জোড়া দিতে পারে অপারেশন কর করে, জানি না। দেবযানী সন্দিগ্ধ জানায়, কিন্তু কিছু তো রহস্য আছে। নয়তো বানগরকে এখানের একজন বিখ্যাত বিচারক মোস্ট ডেঞ্জারাস প্লেস বলতেন না? শুনে সুজনের কপাল চিন্তার বাজ পড়ে। মোস্ট ডেঞ্জারাস প্লেস? সে নিজের মনে বিড়বিড় করে বলল, ননসেন্স।